বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতায় একটি গোষ্ঠী স্বৈরাচারী হাসিনার মতো চেপে বসা ভূত তাড়ানোর হুঁশিয়ারি খসরুর। দলের বিরুদ্ধে অপপ্রচারে জড়িতদের সতর্ক করলেন তারেক রহমান। আগামী নির্বাচনে জয়ের জন্য লড়বে নতুন দল, জানালেন নাগরিক কমিটির নেতারা। পরিবারতন্ত্রের বাইরের রাজনীতি প্রতিষ্ঠাই লক্ষ্য। ভোটের আগে কাউকে ক্ষমতার দিবাস্বপ্ন না দেখার আহ্বান। গ্রীষ্মে ভয়াবহ লোডশেডিংয়ের শঙ্কা ক্যাবের, উড়িয়ে দিলেন জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস, বললেন IMF এর চাপেও দাম বাড়ায়নি সরকার। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। সব দল মিলে আন্দোলন করলেও বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতায় বসেছে একটি গোষ্ঠী, এমন মন্তব্য করে স্বৈরাচারী শেখ হাসিনার মতো চেপে বসা নতুন ভূত তাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা আমির খসরু। এদিকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে ফায়দা হাসিল চেষ্টাকারীদের সতর্ক করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 16 বছর পর যশোর বিএনপির সম্মেলন ঘিরে উচ্ছ্বাস। নেতাকর্মী, ডেলিগেট আর কাউন্সিলরদের উপস্থিতিতে পরিপূর্ণ জেলা ঈদগাহ মাঠ। সম্মেলন ঘিরে সকাল থেকে জড়ো হন আশপাশের অঞ্চলের কর্মী সমর্থকরা। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলের কেউ অপরাধ করলে ছাড় দেয় না বিএনপি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে দুর্বলতা না ভেবে দলের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানান তিনি। আমরা আমাদের বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে। যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে, বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। একই দিন রাজধানীর শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচিতে যুক্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব দল মিলে আন্দোলন করলেও জুলাই বিপ্লবের ক্রেডিট একাই নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতায় বসেছে। শেখ হাসিনার মতোই স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় যেতে সংস্কারের বুলি আসছে তারা। এই যে একটা হাইজ্যাক করে আন্দোলন, যে ক্ষমতায় যাওয়া, ক্ষমতা অব্যাহতভাবে দখল করা, এটা তো হাসিনার প্রক্রিয়া। আবার সেই ভূত ফেরত এসেছে আমাদের মধ্যে। এই ভূতকে তো বিদায় করতে হবে। ক্ষমতা দখল করে থাকার জন্য নতুন নতুন ফন্দি আসছে, তারা নতুন নতুন কথা বলছে, সংস্কারের কথা বলছে, স্থানীয় সরকারের কথা বলছে। তাদের কোনো অধিকার নাই। সব অধিকার বাংলাদেশের 18 কোটি মানুষ সিদ্ধান্ত নেবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহকে মরণোত্তর 21 পদক দেওয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিক হতে হবে। পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবারই আমরা আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। বরিশালে বিভাগীয় সাংগঠনিক সভায় দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহুল মিন্টু বলেন, সংস্কারের নামে নির্বাচনের অধিকার থেকে কেউ যেন বঞ্চিত করতে না পারে, সবাইকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে সমাবেশ করেছে বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। যারা ভাবছেন নির্বাচনের আগেই ক্ষমতায় চলে গেছেন, তারা দিবা স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। এদিকে আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ভেতর ও বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে চলতি মাসেই দল গঠন করা হবে। আর মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, পরিবারতন্ত্রের বাইরের রাজনীতি প্রতিষ্ঠা করা, যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নতুন দল গঠন নিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের মত বিনিময় সভায় তারা কথা বলেন। সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা ছাত্র জনতার নতুন দলের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এই সম্মেলন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তে একাত্মতা জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ছাত্র জনতার পাশে থেকে তাদেরকে
উৎসাহ উদ্দীপনা দিয়ে এবং দেশ গড়ার অঙ্গীকার করে আমরা আগামী দিনে আপনাদের সাথে থাকব। সেনাবাহিনী আবার প্রমাণ করেছে এই 24শে জুলাইতে যে জনগণের পাশে, জনগণের জন্যই কাজ করে আমাদের সশস্ত্র বাহিনী, এবং সেই সশস্ত্র বাহিনীর এই অবসরপ্রাপ্ত আগুনের দলা বলে না, আগুনের দলাগুলো নাগরিক কমিটির পাশে দাঁড়াবে। আমাদের এই সশস্ত্র বাহিনীর সদস্য যারা নিষ্ঠার সাথে চাকরি করে আসছে তাদেরকে যেন সেই দলগুলোকে যদি অ্যাড করা হয়, আমার মনে হয় তারা সরকার এবং জনগণের ওয়াচ টাওয়ার হিসেবে কাজ করতে পারে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জানান, ভেতর ও বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে চলতি মাসেই দল গঠন করা হবে। ফ্যাসিবাদ রুখে দিতে ব্যালট বিপ্লবেও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি। 5 তারিখে যেভাবে উইদাউট এনি র্যাঙ্কিং, উইদাউট এনি বর্ণ পরিচয়, উইদাউট এনি পলিটিক্যাল পরিচয় ছাড়া যেভাবে লড়াই করেছিলাম বাংলাদেশের একজন নাগরিক হয়ে, আগামীর ব্যালট রেগুলেশনকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এভাবে লড়াই করতে হবে। যারা মনে করছেন যে আগামী ইলেকশনে আপনারা ইতিমধ্যেই ক্ষমতায় চলে গেছেন, আপনারা কিন্তু দিবার স্বপ্ন দেখছেন, এবং এখানে শ্রীলঙ্কার মতো বড় 2 দলকে পাশ কাটিয়ে নতুন দল কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে। পরিবারতন্ত্রের বাইরে রাজনীতি প্রতিষ্ঠা করা, যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। আগামী নির্বাচনে জয়ের জন্য নতুন দলের নেতারা সারা দেশ চষে বেড়াবে বলেও জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক। জনগণের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য ভোটের রাজনীতিতে আসুন। আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। বাপ নেতা হলে ছেলে নেতা হবে, এই ট্রেডিশন আর থাকবে না। আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকবো। দেশের সেবায় সাবেক সেনা কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আর ঘরে বসে থাকার আর সময় নাই। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের পরও দেশে অপরাধ দুর্নীতি বন্ধ হয়নি। শহীদদের সম্মানে দখল চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। লক্ষ্মীপুরে দলের গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়ে তিনি কথা বলেন। এদিকে কুমিল্লায় মহিলা জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নিয়ে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবি জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রায় 2 যুগ পর লক্ষ্মীপুরে প্রকাশ্যে জামায়াত ইসলামের সমাবেশ, তাই তো বাড়তি উচ্ছ্বাস নেতাকর্মীদের মাঝে। শনিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের গন্তব্য ছিল আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। গণজামায়াত শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয় মাঠ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। গণ অভ্যুত্থানের পর দেশে অপরাধ দুর্নীতি বন্ধ হয়নি মন্তব্য করে 24-এর শহীদদের সম্মানে দখল চাঁদাবাজি বন্ধের অনুরোধ করেন তিনি। মানুষ আশা করেছিল যে 24-এর পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে। আমরা কি মুক্ত হতে পেরেছি? বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুরা দয়া করে আমাদের শহীদের রক্তকে তোমরা অপমানিত করবা না, এ অপকর্ম ছেড়ে দাও। পরে দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় অংশ নেন জামায়াতের আমির। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান তিনি। 5 আগস্টের পরে অনেকে অনেক সামাজিক অপকর্মে জড়িয়ে পড়েছেন। আপনারা বলুন তো, ইসলামী দলের কর্মীরা কোথাও কি কোনো অপকর্মে জড়িয়ে পড়েছে? কোনো একটা ইসলামী দলের লোক না, কেন না? তারা আল্লাহ তাআলাকে ভয় করে, এই জন্য তারা। এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে হাজী জাফর আলী সরকারি পাইলট স্কুল মাঠে মহিলা জামাতের কর্মী সমাবেশ হয়। এতে অংশ নিয়ে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত ভোটের আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, যত দ্রুত সম্ভব নির্বাচন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। জুলাই অভ্যুত্থানের 7 মাস পরও গড়ে ওঠেনি রাজনৈতিক ঐক্য। রাষ্ট্র মেরামতে প্রয়োজনীয় সংস্কার করতে দলগুলোর সদিচ্ছা ও ঐক্যমত্য অপরিহার্য। রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে এ মতামত তুলে ধরেন বিশ্লেষকরা। বলেন, পরপর 3টি নির্বাচন ভোট দিতে পারেনি মানুষ, তাই ভোটাধিকার ফিরিয়ে আনা জরুরি। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দেন তারা।
রাজধানীর ব্র্যাক সেন্টারে চলছে গবেষণা প্রতিষ্ঠান সানেমের ৮ম বার্ষিক অর্থনৈতিক বিষয়ক সেমিনার। দ্বিতীয় দিনে আলোচনায় অংশ নেন সংস্কার কমিশনের সদস্য, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা। সম্মেলনে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সম্ভাবনা, অসঙ্গতি ও নাগরিক প্রত্যাশার নানা দিক। বক্তারা বলেন, সংস্কার সহ গুরুত্বপূর্ণ বিষয়ে জনসম্পৃক্ততা জরুরি। এটা আলোচনা হচ্ছে and I think you need to be more specific about which সংস্কার amongst all of this. নারীদের অংশগ্রহণ দেখাই যায় না, বিভিন্ন কারণ থাকতে পারে। এটা খুবই একটা হতাশার বিষয় যে সেই কমিশনগুলোর মধ্যে আমরা এই রিফ্লেকশনগুলো পাইনি। জুলাই গণঅভ্যুত্থানকে খাটো করে দেখছেন অনেকে, এমন অভিযোগ করে রাজনীতিবিদরা বলেন, এখনো খোলা মনে কথা বলার কোনো সুযোগ তৈরি হয়নি। যে আমাদের দেশে বিচারিক প্রক্রিয়া হবে, কিন্তু শেখ হাসিনাকে আমরা আন্তর্জাতিক আদালতে তুলতে চাই। এটা যদি ছাত্র জনতা এই দাবিটা তোলে, তাহলে ইট ইজ অ্যানাদার হিস্টোরিক ইভেন্ট। গণতন্ত্রের কথা, আগামী দিনের সুদিনের কথা, এবং অবস্থাটা এমনই যে কিছু একটা করলেই কালকে একটা সুদিন চলে আসবে। তার সাথে কি এই জনসাধারণ ইনভলভমেন্ট আছে? ভোটাধিকার ফিরিয়ে আনার উপর জোর দিয়ে বিশেষজ্ঞরা বলেন, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একটা ম্যাজিক ওয়ান নাড়াচাড়া করে সমস্ত কিছুর সমাধান, প্রসেসটা শুরু করার যে সুযোগটা তৈরি, সেই সুযোগটা যদি ব্যবহার করে না যায়, তাহলে একটা ভয়াবহ জায়গায় গিয়ে দেশ। জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের উপর জোর দেন বক্তারা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্মে দেশে লোডশেডিং হবে না জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আশ্বস্ত করেছেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, IMF চাপ দিলেও 6 মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি অন্তর্বর্তী সরকার। শীত শেষে বাড়ছে তাপমাত্রা, একই সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদাও। বিদ্যুৎ বিভাগের তথ্য, আসন্ন রমজানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকবে 15,700 মেগাওয়াট, গ্রীষ্মে যা দাঁড়াবে 18,000-এ। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে লোডশেডিং। এমন পরিস্থিতিতে আশ্বস্ত করে জ্বালানি উপদেষ্টা বলছেন, রোজা ও গ্রীষ্মে বাড়তি বিদ্যুতের যোগান দেওয়ার প্রস্তুতি আছে। তবে বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামানোর আহ্বান তার। আমরা বলেছি যে এই গরমকালে কি বলে যে থার্মোস্ট্যাট 25 ডিগ্রি বা তার উপরে রাখতে হবে, এবং এইভাবে যদি আমরা সবাই করি তাহলে আমরা কিন্তু রমজানে কোনো লোডশেডিং হবে না, এবং আগামী গরমকালে কোনো লোডশেডিং হবে না। জ্বালানি উপদেষ্টা জানান, অনিয়ম, দুর্নীতি সহ নানা কারণে বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি যাচ্ছে 42,000 কোটি টাকা। এমন প্রেক্ষাপটে IMF বিদ্যুতের দাম বাড়াতে চাপ দিচ্ছে বলে জানান উপদেষ্টা। ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুতের খাতে, এবং আমরা ট্যারিফগুলো রিনেগোশিয়েট করতেছি। 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়াই নাই, আমরা প্রচন্ড চাপ সত্য। এদিকে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব জানিয়েছে, এরই মধ্যে গ্রামে তীব্র হচ্ছে লোডশেডিং এর শঙ্কা। যে তাপদাহ মোকাবেলা করতে হবে বিশেষত গ্রামের মানুষদেরকে, সেখানে ভয়াবহ লোডশেডিং এর শিকার হবে। সরকার জ্বালানি, যে পরিমাণ জ্বালানি সরবরাহ বৃদ্ধি করতে হবে, সেই পরিমাণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারবে না। ভবিষ্যতে শিল্প খাতে যারা নতুন করে গ্যাস সংযোগ নেবেন তাদের বাড়তি দর দিতেই হবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গত 15 বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রেখে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা জেনারেল ওসমানীর বীরত্ব গাথা পাঠ্যপুস্তকে বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ওসমানী স্মৃতি পরিষদ তার স্মৃতি রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কয়েক দফা দাবি তুলে ধরেন। যখন মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে,
তারপর থেকে বিপুল সংখ্যক এই সমস্ত দলীয় লোকজনও মুক্তিযোদ্ধা হিসেবে এখানে উঠে আসছে। তো এই টোটাল প্রক্রিয়ার সাথে যেরকম রাজনীতি সংশ্লিষ্টরা জড়িত ছিল, একইভাবে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডাররাও অনেক ক্ষেত্রে জড়িত ছিল। সত্যিকারের মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রেখে এইটা যাচাই করতে হচ্ছে। শিশু প্রহর মানেই এক রঙিন জগৎ, যেখানে শব্দ আর ছবির মেলবন্ধনে বোনা হয় আগামী দিনের পাঠক হৃদয়। রঙিন প্রচ্ছদের মোহ, বইয়ের ঘ্রাণ আর কচি কাচাদের উচ্ছ্বাসে মুখর ছিল বইমেলার শিশু প্রহর। কল্পনার রাজ্যে আনাগোনা আর ছড়ার ছন্দে মাতোয়ারা হতে খুদে পাঠকরা এসেছিল মা বাবার সঙ্গে। শনিবারে সকাল মানেই বইমেলা প্রাঙ্গণে শিশুদের কলরব। বইয়ের পাতায় রঙিন স্বপ্নের ছোঁয়া নিয়ে শিশু প্রহরে হাজির কচি কাচার দল। বই হাতে পেয়ে উচ্ছ্বাস, ছোটাছুটি, রঙিন পাতায় হারিয়ে যাওয়া। শিশুতোষ বইয়ের স্টলগুলো যেন এক একটা কল্পনা রাজ্য। আমার পছন্দ লেখক হচ্ছে দন্তস্ব রসায়ন এবং অন্তিক মামু। আমার একটা স্যারের বই কিনেছে, আমার স্যারের লেখা। আমার দাদুর জন্য একটা বই নিয়েছে। আমরা আজকে অনেক মজা করছি। অনেক ভূতের বই পড়তে পছন্দ করি, তো ভূতের বইয়ের মধ্যে আমার অবশ্যই হচ্ছে থ্রিলার গল্পের একজন মানুষকে অনেক পছন্দ। এইবার চোখ খুললো। এদিন শিশুদের বিনোদনের জন্য শিশু চত্বরে ছিল ম্যাজিক শো, রঙের খেলা, আঁকিবুকির আয়োজন। অভিভাবকরা বলছেন, প্রযুক্তির এই যুগেও ছোটদের বইমুখী করার এমন আয়োজনের বিকল্প নেই। প্রযুক্তি থাকবে, কিন্তু বই থেকে যাতে বাচ্চারা দূরে না যায় এবং আমাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং কালচারের সাথে যাতে তাদের সম্পর্ক থাকে, এজন্যই নিয়ে আসা। এবং ও ছোটবেলা থেকে খুব বই পছন্দ করে। 21শে বইমেলার 22তম দিনে দুপুর পর্যন্ত শিশু কিশোরদের জন্য প্রকাশিত বইয়ের সংখ্যা 12টি। আগামী 28 ফেব্রুয়ারি বসবে মেলার এবারের আসরের শেষ শিশু প্রহর। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরে ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকারে নতুন নীতি ঘোষণা করেছে। 18 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়ম অনুযায়ী যারা আগে সাক্ষাৎকার ছাড়াই ভিসার জন্য যোগ্য ছিলেন, এখন থেকে তাদের যুক্তরাষ্ট্রের কনসুলেটে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার দিতে হবে। এছাড়া ভিসার জন্য সাক্ষাৎকারের তারিখ ও ভিসা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দেখা দিতে পারে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক অভিবাসন নীতির কারণে স্বপ্নের যুক্তরাষ্ট্র যেন অধরা। অভিবাসন প্রক্রিয়ার পর এবার মার্কিন ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ভিসার সাক্ষাৎকারে পরিবর্তন এনেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আগে যাদের ভিসা ছিল তাদের আবারও ভিসা পেতে হলে অনেকের সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে। বাইডেন প্রশাসনের সময় ড্রপ বক্স পদ্ধতিতে আগে ভিসা থাকলে মেয়াদ শেষ হয়ে যাওয়ার 48 মাসের মধ্যে আবার আবেদন করলে সাক্ষাৎকার দিতে হতো না। প্রতিদিনই আমেরিকার ইমিগ্রেশন আস্তে আস্তে শক্ত হয়ে আসতেছে। ট্রাম্প আসার আগেই যে সমস্ত নিয়ম দিয়েছিল আলটিমেটলি তাই হচ্ছে। ড্রপ বক্সের যে নিয়মটা করেছে এটা সত্যি কঠিন হবে সবার জন্য। এখন জানি না সামনে আসলে কি পরিবর্তন আসবে। আমরা যে বাঙালি কমিউনিটি এখানে আছি, সবাই আমরা এটা নিয়ে অনেক সংশয়ে আছি, অনেক দ্বিধাদ্বন্দ্বে আছি, অনেক হয়রানিতে আছি। তবে নির্দিষ্ট কিছু ভিসা ক্যাটাগরি যেমন কূটনৈতিক, সরকারি কর্মকর্তা, ন্যাটো ভিসার ক্ষেত্রে 12 মাসের মধ্যে ভিসা নবায়নকারীরা সাক্ষাৎকার ছাড়াই ড্রপ বক্স সুবিধা পাবেন। এর বাইরে যারা নতুন নিয়মের আওতায় পড়বেন না তাদের নিজ নিজ দেশে মার্কিন কনসুলেটে ব্যক্তিগত সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করতে হবে, যা ভিসা প্রাপ্তির প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন মার্কিন ভিসা নীতিতে ভ্রমণ ও কর্মসংস্থান ভিসা এবং পরিবার ভিত্তিক ভিসার নবায়নের ক্ষেত্রেও সাক্ষাৎকার মওকুফের সুযোগ কমানো হয়েছে। এ কারণে ভিসা প্রক্রিয়া দীর্ঘ ও সাক্ষাৎকারের অপেক্ষা বাড়তে পারে ধারণা করা হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। আর কয়েক ঘন্টা পর জার্মানিতে পার্লামেন্ট নির্বাচন। এতে অংশ নিচ্ছে 29টি রাজনৈতিক দল। এবারে নির্বাচনেও দেশটির কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা বাড়লেও শেষ পর্যন্ত প্রগতিশীল রাজনৈতিক দলগুলোই জয়ী হবে এমন প্রত্যাশা জার্মানির স্থানীয় সহ প্রবাসীদের। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া।
জার্মানির ২১তম সংসদ নির্বাচনে ৬৩০টি আসনের জন্য লড়বে কমপক্ষে ২৯টি রাজনৈতিক দল। জনপ্রিয়তার বিচারে দেশটির বর্তমান প্রধান বিরোধী দল ক্রুশিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ ৩০%, চ্যান্সেলর ওলাফ শলসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ১৬%, ভাইস চ্যান্সেলর রোবের্ট হাবেকের গ্রিন দল ১৪%, উগ্র জাতীয়তাবাদী ও ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড AfD ২১%, দি লিঙ্কে ৮%, ক্রিশ্চিয়ান ক্লিন্টনের ফ্রি ডেমোক্রেটিক পার্টি FDP ৪.৫% ভোট পেতে পারে বলে আভাস দিচ্ছে সাম্প্রতিক সময়ে করা নানা জরিপ ও গণমাধ্যমের পলিট ব্যারোমিটার। তবে এবারের নির্বাচনে ইইউ মুদ্রাস্ফীতি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জ্বালানি শক্তি, শিল্পায়ন, কর্মসংস্থান সহ অভিবাসন নীতি কঠোর করা সহ বিভিন্ন ইস্যুতে সরগরম ভোটের মাঠ। তবে অভিবাসী বিদ্বেষী চরম রক্ষণশীল দলগুলোর জনপ্রিয়তা কিছুটা বাড়লেও শেষ পর্যন্ত প্রগতিশীল ও উদার চিন্তার দলগুলোই সংসদে জায়গা করে নেবে বলে মনে করছেন প্রবাসীরা। বাংলাদেশ থেকে অনেক অভিবাসন প্রত্যাশী, তারপর হচ্ছে স্টুডেন্ট, তারপর বিভিন্ন স্কিল্ড ওয়ার্কার ওরা এসেছে। এই সুযোগটা SPD সরকার আমাদেরকে দিয়েছে, কিন্তু এখন যদি আপনার অন্য কোনো ডানপন্থী রক্ষণশীল সরকার চলে আসে তাহলে আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হব। তা আমি এগুলা নিয়ে আমরা আসলে অনেক চিন্তিত রয়েছে, বাট আমরা চাই SPD সরকার আবার আসুক। আমরা বিশ্বাস করি যে তারপরেও উদার এবং মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো আবারও নির্বাচনে সরকার গঠন করবে। জাতীয় সংসদের নির্বাচনকে ঘিরে প্রস্তুত কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও সারা দেশের ভোট কেন্দ্রগুলো। প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট দিতে পারবেন জার্মানির প্রায় ৬০ মিলিয়ন ভোটার। ইতিমধ্যে অনেক ভোটারই চিঠির মাধ্যমে ভোট দিয়েছেন বলে জানায় দেশটির নির্বাচন কমিশন। নির্বাচনে সব ধরনের সাইবার হামলা ঠেকাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত দেশটির কয়েক হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং কে হতে যাচ্ছেন জার্মানির নতুন চ্যান্সেলর তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই সাধারণ ভোটারদের মধ্যে। গতকাল করা শেষ জরিপ বলছে সিডিইউ থেকে চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ ম্যার্জ ৩২, গ্রিন দলের হাবেক ২১, ক্ষমতাসীন SPDর শলস ১৮ ও AfDর ভাইডেলের মাত্র ১৫% সম্ভাবনা আছে চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হওয়ার। তবে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জানা যাবে কে হবেন জার্মানির নতুন চ্যান্সেলর। সাম্প্রতিক সময়ে জার্মানি সহ ইউর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অনাগ্রহ, একই সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং অভিবাসন ইস্যুটি এবারে জার্মানির জাতীয় নির্বাচনে ভোটযুদ্ধের অন্যতম হাতিয়ার হতে যাচ্ছে। তবুও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে উগ্র এবং ডানপন্থী রাজনৈতিক দলগুলো নয়, বরং উদারপন্থী রাজনৈতিক দলগুলো এবারে নির্বাচনে জিতবে এবং সরকার গঠন করবে, এমনটাই প্রত্যাশা এদেশের সাধারণ ভোটারদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যথাযোগ্য মর্যাদায় ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইতালি, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, মালয়েশিয়া, মালদ্বীপ ও কুয়েতের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে জড়ো হন প্রবাসী বাংলাদেশি সহ দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় নাগরিকরা। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও নানা আয়োজনের মাধ্যমে ভাষা শহীদদের সম্মাননা জানানো হয়। ইতালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় অমর একুশে। শুক্রবার স্থানীয় সময় সকালে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক শহীদ মিনারে ফুল শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষা দিবসের সূচনা করেন। রোম দূতাবাসের কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় বিদেশিরাও বক্তব্য রাখেন। ফিনল্যান্ডে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজধানী হেলসিঙ্কির অস্থায়ী শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন প্রবাসী বাংলাদেশিরা। ফিনল্যান্ড বিএনপির নেতাকর্মী সহ উপস্থিত সবাই পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া ইন্টারন্যাশনাল কমিটি ফর মাদার ল্যাঙ্গুয়েজের আয়োজনে দেশীয় রকমারি খাবার ও পোশাকের স্টল নিয়ে জমজমাট মেলা বসে মিনার প্রাঙ্গণে। আয়ারল্যান্ডেও যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটিতে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ স্থানীয় কবি সাহিত্যিকদের দেয়া হয় বিশেষ সম্মাননা। সাথে চমক হিসাবে আগামী বছরই স্থায়ী শহীদ মিনার তৈরির ঘোষণাও দেয় অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড। মালয়েশিয়ায় যথাযথ মর্যাদার মধ্য দিয়ে দিনব্যাপী নানা আয়োজনে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান জাতীয় পতাকা অর্ধনমিত করেন।
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মালদ্বীপে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রবাস জীবনেও দেশীয় সংস্কৃতির ছোঁয়া এনে দিতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে ভাষা দিবসের পাশাপাশি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা শহীদদের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রবাসে মাতৃভাষা বাংলা ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশির প্রতি আহ্বান জানান হাই কমিশনার। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দেশটির বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। দূতাবাস প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ভাষা শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও অন্যান্য কর্মকর্তারা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শেষ হয়েছে 5 দিন ব্যাপী গালফ ফুড মেলা। মেলায় বাংলাদেশের 41টি প্রতিষ্ঠান এবার 34.59 মিলিয়ন বা $3.45 নিশ্চিত ক্রয়াদেশ পেয়েছে। শুক্রবার মেলার শেষ দিনে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল উইং এ তথ্য জানায়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গালফ ফুড মেলা শেষ হয়েছে। এবার বাংলাদেশের 41টি প্রতিষ্ঠান অংশ নিলেও গতবারের চেয়ে ক্রয়াদেশ অর্ধেকেরও কম বলে জানান সংশ্লিষ্টরা। গত বছর মেলায় ক্রয়াদেশ ছিল প্রায় 107 মিলিয়ন বা $10.70 কোটি। এবার 41টি প্রতিষ্ঠান মিলে নিশ্চিত ক্রয়াদেশ পেয়েছে $34.59 মিলিয়ন বা $3.45 কোটি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য ক্রয়াদেশ পেয়েছে প্রায় 29.163 মিলিয়ন বা $2.91 কোটি। ব্যবসায়ীরা বলছেন ক্রয়াদেশ কমলেও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও অভিজ্ঞতা সঞ্চয় করেছে প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, ভিসা জটিলতা থাকায় এবার মেলায় অংশগ্রহণকারী ছাড়া দেশীয় বায়াররা তেমন অংশ নিতে পারেননি। দূতাবাস ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর চেষ্টায় শেষ মুহূর্তে 82 জন ভিসা পান। দেশীয় বায়ার না পাওয়ায় ক্রয়াদেশ কমেছে। গত 2 আসরে বাংলাদেশি ব্যবসায়ীরা স্থান সংকুলানের অভিযোগ তুলে আসছেন। এ বিষয়ে এবার মেলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সে অনুযায়ী আগামী আসরে জায়গা বাড়ানোর আশ্বাস পেয়েছে বাংলাদেশ। এদিকে গালফ ফুডের পরবর্তী আসরে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সঙ্গে ভেন্যু হিসেবে যোগ করা হবে দুবাই এক্সপো সিটি। 1 মাস এগিয়ে আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে 2টি আলাদা ভেন্যু নিয়ে বৃহৎ পরিসরে মেলার ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কুয়েতে বিভিন্ন দেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে হেরিটেজ ফেস্টিভ্যাল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমধর্মী এই উৎসবে বাংলাদেশ সহ বিশ্বের 43 দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। বাহারি রঙের নানা নিত্যপণ্যের সমাহার তুলে ধরছে বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতি। কুয়েত সিটির নিকটবর্তী আরব সাগরের তীরে হেরিটেজ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার অসাধারণ এই প্রদর্শনীতে নিজ নিজ দেশের পক্ষ থেকে অংশ নেয় কুয়েতে অবস্থিত বাংলাদেশ সহ বিশ্বের 43টি দূতাবাস। এখানে আমাদের আগে যে কুয়েত ছিল, সেই কুয়েতে যে মানচিত্রটা ধরে রাখছে এরা এখানে, ঠিক আছে। আগে যে জিনিসপত্র ছিল, আগের যে পুরানো জিনিসপত্র ছিল, এরা এগুলি না ফালায় এখন এগুলি সাজায় রাখছে। এগুলি লোকজীবনের শৈল্পিক বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশি স্টলে ছিল জামদানি শাড়ি, নকশিকাঁথা, তাঁত শিল্প, নকশি পাখা সহ বিভিন্ন কারুশিল্প। প্রবাসীরা বলেন, আগামীতে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে আরো ব্যাপক আকারে তুলে ধরার উদ্যোগ নিতে হবে। আমি যা দেখলাম যে অন্যান্য দেশের যেসব পসরা সাজানো হয়েছে সেগুলির চেয়ে আমাদের দেশের প্রোডাক্টগুলির মান এবং ভ্যারাইটি তার কোনো অংশেই কম নয়। বাংলাদেশের জিনিসগুলো এখানে উঠাতে অনেক সুন্দর হয়েছে। আমাদের দেশীয় সংস্কৃতিগুলো এখানে সবাই দেখবেন, শুনবেন। বেশি বেশি আনা হয়তো তাইলে মনে হয় আমাদের দেশের জিনিসগুলো মানুষ চিনত। আয়োজকরা বলছেন, বিশেষ এই প্রদর্শনের মাধ্যমে কুয়েতে এক দেশের সঙ্গে আরেক দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমন প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাস এবং দেশের উন্নয়নের চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরা খুবই সহজ বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও কর্মী সম্মেলন করেছে ইসলামিক ফোরাম অফ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ শাখা।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতারা। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। এ ধরনের সংবর্ধনা ভবিষ্যৎ প্রজন্মকে ভালো ফলাফল করার উৎসাহ দেবে বলে জানান শিক্ষার্থীরা। এমন আয়োজনে খুশি অভিভাবকরাও। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। আইসিসি ইভেন্টে হেড টু হেড পরিসংখ্যান আর আসরের প্রথম ম্যাচের ফলাফলে আত্মবিশ্বাসী ইন্ডিয়া। চাপমুক্ত থেকে খেলতে চায় তারা, জানিয়েছেন শুভমান গিল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল না পাঠানো ভারতকে উচিত জবাব দিতে মরিয়া মেড ইন গ্রিন। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রোববার বিকেল 3টায়। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। অনুশীলনে চনমনে বিরাট কোহলি। আর মাত্র 15 রান করলেই ইতিহাসের দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ানডেতে 14,000 রান ছুঁয়ে ফেলবেন। এই মুহূর্তে ব্যাট আসছে না, তবুও নির্ভার ওডিআই এর সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়টা শেষ পর্যন্ত কঠিন হয়নি, তাই নির্ভার কোহলি রোহিতরা। ঐচ্ছিক অনুশীলনে কিছুটা হালকা মেজাজে কোহলি আর হার্দিক পান্ডিয়া। মর্যাদার লড়াই হলেও আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে মাত্র 4 ম্যাচ হারের পরিসংখ্যান স্বস্তি দেবে তাদের। তার উপর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারিয়ে করেছে শুভ সূচনা, তাই বেশ আত্মবিশ্বাসী গৌতম গম্ভীরের দল। যেহেতু ডিউয়ের বিষয় নেই, তাই টস নিয়ে মাথা ব্যথা নেই। ডিউ না থাকলে বড় ম্যাচে যারা পরে ব্যাটিং করে তারা কিছুটা চাপে থাকে। চাপমুক্ত থেকে যারা খেলতে পারবে তাদের জয়ের সম্ভাবনা বেশি। উল্টো চিত্র পাকিস্তান শিবিরে। নিউজিল্যান্ডের কাছে হেরে শুরু হয়েছে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে বিগ ম্যাচের আগে তারা আত্মবিশ্বাস খুঁজতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে 5 ম্যাচের 3টিতে জয়ের পরিসংখ্যানে। আয়োজক হয়েও কেবল ভারতের কারণেই এ ম্যাচ দুবাইয়ে খেলতে হচ্ছে পাকিস্তানের, তাই এটাকে তারা দেখছে জবাব দেওয়ার মঞ্চ হিসেবেও। চাপ অবশ্যই আছে। চাপ না থাকলে ভারত পাকিস্তান ম্যাচ হলো নাকি, এটা থাকতে হবে। তখনই প্লেয়ারের সেরা পারফরমেন্স দেখা যাবে। দুবাইয়ের মন্থর উইকেটও আশা জাগাচ্ছে রিজওয়ানের দলের। গত বছর একই রকম কন্ডিশনে শ্রীলঙ্কায় হেরেছে ভারত। আগে ব্যাট করে 200-র আশেপাশে স্কোর করেই জিতেছে লঙ্কানরা। পাকিস্তানিরাও নিশ্চয়ই সেটা মাথায় রাখছে। কন্ডিশন অনুযায়ী আবারও 3 স্পিনার নিয়ে নামতে পারে ভারত। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না তারা। তবে পাকিস্তান কিছুটা ঝামেলায় আছে। স্পিনার আবরার ফাহাদের ওপর থাকবে বাড়তি দায়িত্ব। ফখর জামান ছিটকে যাওয়ায় স্কোয়াডে ঢুকেছেন এমামুল হক। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়, ম্যাচের আগের দিন অনুশীলন করেননি বাবর আজম। গুঞ্জন রয়েছে অসুস্থতার কারণে হোটেলেই ছিলেন তিনি। মুখোমুখি সবশেষ 11 ওয়ানডেতে 9 জয় নিয়ে পরিষ্কার আধিপত্য ভারতের। ফুটবলে যেমন আছে ব্রাজিল আর্জেন্টিনা, ক্রিকেটে তেমন ভারত পাকিস্তান। ম্যাচ মাঠে গড়ানোর অনেক আগে থেকেই চলছে জল্পনা কল্পনা। মর্যাদার ফাইটে কেউ কাউকে ছাড় দেবে না এক বিন্দু। ক্রিকেট ক্লাসিকোতে বুঁদ হয়ে থাকবে গোটা ক্রিকেট বিশ্ব। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতায় একটি গোষ্ঠী, স্বৈরাচারী হাসিনার মতো চেপে বসা ভূত তাড়ানোর হুঁশিয়ারি খসরুর। দলের বিরুদ্ধে অপপ্রচারে জড়িতদের সতর্ক করলেন তারেক রহমান। আগামী নির্বাচনে জয়ের জন্য লড়বে নতুন দল, জানালেন নাগরিক কমিটির নেতারা। পরিবারতন্ত্রের বাইরের রাজনীতি প্রতিষ্ঠাই লক্ষ্য। ভোটের আগে কাউকে ক্ষমতার দিবাস্বপ্ন না দেখার আহ্বান। এবং গ্রীষ্মে ভয়াবহ লোডশেডিং এর শঙ্কা ক্যাবের, উড়িয়ে দিলেন জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস, বললেন IMF এর চাপেও দাম বাড়ায়নি সরকার। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।